আমাদের মিস্টার হোম মিনিস্টার বলেছেন যে গণভোট বৈধ। শুনেছেন কালকে? উনি আইনের একটা নীতি আছে যেটা বলে ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড। আপনারা দেখবেন একটা ইংরেজি শব্দ এখানে ব্যবহার করেছেন, এটা মূলত ল্যাটিন শব্দ ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড। ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড মানে হলো এটা যেটা আসলে বৈধ না কিন্তু হয়ে গেছে তাই বৈধ। কেমন কি? যেমন আপনি অপ্রাপ্তবয়স্ক একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে ফেলেছে, সন্তানের জন্ম হয়ে গেছে, আইনে বলা আছে 18 বছর আর 21 বছর, কিন্তু বিয়ে করে ফেলেছে 15 বছর আর 17 বছর। বিয়ে করে ফেলেছে, সকলে দাওয়াত খেয়ে ফেলছে, অনুষ্ঠান হয়ে গেছে, সন্তানের জন্ম হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের আইনে একটা নীতি বলে, এটাকে বলে ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড। ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড হলো বিয়ে যেহেতু হয়ে গেছে, সকলে যেহেতু মেনে নিয়েছে এবং যেহেতু সন্তানের জন্ম নিয়েছে, আইন অনুযায়ী 18 এবং 21 বছর না হলেও এই বিয়েটা বৈধ বিয়ে। তো বাংলাদেশে এই পার্লামেন্ট যে গণভোট হয়েছে, উনি কাউকে স্বীকার করেছেন, প্রথম দেখলাম ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড হয়েছে। ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড যদি স্বীকার করেন তাহলে অবশ্যই আপনাকে সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকতে হবে। কারণ কি? কারণ এখানে দেখেন ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড স্বীকার করে তো বিপদ হয়ে পড়ছে। আমরা এটা নিয়ে এখন অনেক কথা বলবো। দেখেন, গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তর প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাসসূচক হইলে কি হবে? স্বীকার করছেন তো গণভোট হয়েছে, বলেন এটা বৈধ তো। কালকে দেখবেন বারবার বলছেন বৈধ তো, বৈধ তো। ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড এই কারণে বৈধ তো। তো ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড যদি বৈধ হয় তো পরবর্তী কাজ কি আপনাদের? আপনাদের কাজ হলো গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাসসূচক হইলে কি করবেন? নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। তাহলে এখন গঠন করেন, এখন ডাকেন, বলছেন তো বৈধ, ডাকেন না কেন? এখন ডাকতে হবে। যদি না ডাকেন তাহলে আপনি এটাকে নিজের বিরুদ্ধে নিজে অবস্থান নিতে হবে। আশ্চর্য কাণ্ড কারখানা। আরেকটা, আমার সময় শেষ, আর অল্প কথা বলে আমি শেষ করে দিচ্ছি। দেখেন, খুবই আশ্চর্যজনক ব্যাপার। ইন্দিরা গান্ধী একজন প্রাইম মিনিস্টার ছিলেন 1971 সালে। থাকা অবস্থায় রাজনারায়ণ নামে এক লোক ছিল, তার সঙ্গে ইলেকশনে দাঁড়ায়। ইলেকশনে দাঁড়ানোর পরে ইন্দিরা গান্ধী জিতে যায় 11,173 ভোটে ইন্দিরা গান্ধী জিতে যায়। তখন তিনি প্রাইম মিনিস্টার। রাজনারায়ণ হাইকোর্টে মামলা করে যে ভুয়া ইলেকশন করে ইন্দিরা গান্ধী আমরা হারাই দিচ্ছি। হাইকোর্ট বলে কথা ঠিক, ইলেকশন ভুয়া, ইন্দিরা গান্ধী ভোট জালিয়াতি করে রাজনারায়ণকে হারিয়ে দিয়েছে। এর বিরুদ্ধে ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার তখন সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্টে আপিল করলে পরে সুপ্রিম কোর্ট আপিল পেন্ডিং থাকা অবস্থায় ইন্দিরা গান্ধী সংবিধান পরিবর্তন করে ফেলে। যেহেতু প্রাইম মিনিস্টার, ভারতের ইতিহাসে সবচেয়ে চাতুরীপূর্ণ কাজ এটা, তার বিরুদ্ধে মামলা, হাইকোর্টে মামলা হেরে গেছে। এই সময় সংবিধান সংশোধন করে বলতেছে নির্বাচন নিয়ে কোন আইন কিংবা কোন আদালত কোন ধরনের কোন আদেশ দিতে পারবে না। সুপ্রিম কোর্ট বলছে এই যে সংশোধনী আপনি করলেন, সংশোধনী করে এই কথা বললেন যে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই সংশোধনীকে বাংলাদেশে ভারতের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিল। ইন্দিরা গান্ধী কিন্তু তখন সিটিং প্রাইম মিনিস্টার। একটা বিরাট ক্রাইসিস দেখা দিল। আমার মনে হয় এখন আমাদের আদালতে যে জিনিসটা পেন্ডিং আছে, গতকালকে ওনারা বলেছেন যে আদালতে পেন্ডিং আছে, আগামী 19 তারিখে আদালত খুলবে। খোলার পরে আমরা আশা করছি সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের প্রশ্ন উত্থাপিত হবে। যদি বাংলাদেশের আদালত তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে তাহলে এই ক্ষেত্রে তাদের উচিত হবে সরকারের বিরুদ্ধে রায় দেওয়া। গণ অভ্যুত্থান কি সংবিধান মেনে হয়? জগতে কোথাও শুনছেন কেউ এই কথা বলে যে গণ অভ্যুত্থান করেছে সংবিধান মেনে? সংবিধান মেনে তো গণ অভ্যুত্থান হয় না, গণ অভ্যুত্থান হয়েই তো বাইরে থেকে, এবং একইভাবে এখানে বাইরে থেকে হয়েছে। এখন এটাকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়েছেন। আমি আপনাদেরকে লাস্ট অনুরোধটুকু এটাই করার, আমার কনক্লুশনটা এটা
যে যদি গণভোটের ফলাফল মেনে নিয়ে সংবিধান সংস্কার সভার বা পরিষদের অধিবেশন ডাকা না হয় এবং সংস্কার থেকে সরে যাওয়া হয়, সংবিধান সংস্কার সভার অধিবেশন চলার কথা 180 দিন, 180 দিন পরে এটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা, তারপরে 180 দিনের পরে আর 30 দিন পরে উচ্চকক্ষ হয়ে যাওয়ার কথা, পার্লামেন্ট ভেঙে দুই টুকরা হয়ে যাওয়ার কথা, একদিকে নিম্নকক্ষ একদিকে উচ্চকক্ষ গঠিত হওয়ার কথা 100 জনকে নিয়ে, তার মধ্যে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী বিরোধী দলীয় জোট প্রায় 40% ভোট পেয়েছে, 100-র ভিতরে 40 পাওয়ার কথা, আর বাকিগুলো অন্যরা ভাগ যোগ করে পাওয়ার কথা। এই কর্মকাণ্ড যদি আপনারা প্রদর্শন না করেন আর গণভোটের রেজাল্টটা মেনে পরবর্তী পদক্ষেপ যদি না নেন, তাহলে এটা হবে বাংলাদেশের ইতিহাসে, আমার মনে হয় বাংলাদেশ না, আমি এখানে 26টা দেশের নজির নিয়ে আসছিলাম, এত কিছু বলার এখানে চান্স নাই, একেবারে সুইজারল্যান্ড থেকে শুরু করে সর্বশেষ শ্রীলঙ্কা পর্যন্ত এই 26টা দেশে একটা উদাহরণ নাই যে পৃথিবীতে মানুষ গণভোটের রায় মানে নাই, এইরকম কোন উদাহরণ দুনিয়ার ইতিহাসের একটাও নেই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের উচিত হবে, আমাদের সকলের উচিত হবে এই গণভোটের রায়টা আপনারা মেনে নেবেন। You will comply with the referendum, and according to the referendum, you will comply with the other provisions of the order, and you will call for some constitution reform. Assembly meeting ডাকবেন, সেই মিটিং 180 দিনের মধ্যে শেষ করবেন, শেষ করার পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়ে যাবে, সংস্কারগুলো বাস্তবায়ন করবেন, গণভোট ইমপ্লিমেন্টেড হবে, তখনই বাংলাদেশ একটা নতুন যাত্রার সূচনা হতে পারে। আর যদি তা না হয় তাহলে যেই লাও সেই কদুই থেকে যাবে, আরেকটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি হচ্ছে, অনাস্থার ক্রাইসিস তৈরি হচ্ছে, কোর্টে ক্রাইসিস তৈরি হচ্ছে। আমি তো অবাক হই, এই রাজনৈতিক প্রশ্নের সমাধান তারা কোর্টে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, তত্ত্বাবধায়ক সরকারের সমাধান বাংলাদেশের কোর্ট দিয়ে বাংলাদেশের ইতিহাসে কি ভালো হলো না খারাপ হলো? তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছিলেন আমরা রাজনৈতিক ভাবে, এটাকে ওনারা নিয়ে গেছেন কোর্টে, কোর্টে বলছেন অসাংবিধানিক। 17 বছর দেশে আগুন চলছে, এখন এসে কোর্ট আবার বলছেন সাংবিধানিক। তো এখন সাংবিধানিক হিসেবে আবার তত্ত্বাবধায়ক সরকার জাতির জীবন থেকে চলে গেছে 17 years. This approach is a bad approach, chaotic approach, destructive approach, unconstitutional approach, unpolitical approach, unstable approach. একটা responsible political party must take responsible approach. Responsible approach যদি না হয়, আপনি গণভোট চাইলেন, গণভোটের পক্ষে আপনি প্রচারণা চালালেন, আইন হলো, সকলেই পার্টিসিপেট করলাম, এখন বলেন জনগণ না বুঝে নাকি ভোট দিয়ে দিয়েছে। আরে কি সেই এটা লজ্জার একটা সীমা থাকা দরকার, এবং লজ্জা হলো মানে এটা যাদের থাকবে না, এদেরকে আমার সিনিয়র ব্যারিস্টার আব্দুল রাজাক সাহেব বলতেন, there are some missile which are unguided missile. আপনি যদি মিসাইল ছোড়েন আর মিসাইলের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে না পারেন, এই মিসাইল কার বাড়িতে কোন শিশুকে কোন নারীকে হত্যা করবে এটা আপনি কোনোদিনই খুঁজে পাবেন না, কারণ দিস ইজ হোয়াট ইজ অ্যান আনগাইডেড মিসাইল। আর উপর দিকে যেভাবে থুতু দিচ্ছেন, আমি কোয়াইট শিওর এই থুতু আপনাদের নিজের গায়েই কয়েকদিন করে ঘুরে এসে পড়বে। অপেক্ষা করেন থুতু নিজের গায়ে আসা পর্যন্ত।